সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মর্তুজা আহমেদ লস্কর। মর্তুজা, ঘড়ির কাঁটায় 9:30 বেজে গিয়েছে, এই মুহূর্তে কি ছবি? একেবারে অর্থাৎ 9:30 বেজে গেছে, শুরু হয়ে গেছে সব বিধানসভার আজকের দিনের কার্যসূচি। অর্থাৎ এই মুহূর্তে 0 আওয়ার চলছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হয়েছেন, মন্ত্রী বিধায়করা সবাই এসে উপস্থিত হয়েছেন এবং 0 আওয়ার চলছে। তারপর হবে বাজেট নিয়ে আলোচনা, অর্থাৎ বাজেট নিয়ে বিতর্ক চলবে। বিরোধী থেকে শুরু করে বিভিন্ন বিধায়করা, বিরোধী শাসক পক্ষরা বাজেট বিতর্কে অংশগ্রহণ করবেন। বলা যায় যে সব থেকে বিধায়করা আসছেন এক এক করে। এই মুহূর্তে আমি পাচ্ছি বিধায়করা, আমি আপনার কাছে আসছি। অর্থাৎ যেহেতু বাজেট পড়েছেন সম্পূর্ণভাবে, কি দেখলেন বাজেট নিয়ে? বাজেটের জন্য সবচেয়ে প্রথম আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ দিচ্ছি, সঙ্গে বিত্তমন্ত্রী মহোদয়কেও আমি ধন্যবাদ দিচ্ছি যে যিনি এত সুন্দর একটা বাজেট এনেছেন। আর যে বাজেটে আমরা লক্ষ্য করেছি, গত 5 বছর টার্মসে মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন যে 1 লক্ষ চাকুরি দেবেন বলে, নিযুক্তি দেবেন বলে, সেটা আমরা লক্ষ্য করেছি 1 লক্ষর জায়গায় উনি 1,64,000 দিয়েছেন। আর এবার এই বাজেটে উনি বলেছেন যে এবার 2 লক্ষ নিযুক্তি দেওয়া হয়, চাকুরি দেওয়া হবে। তো সেটা একটা এবারের জন্য, এবার আমাদের নিবনুয়া যারা রয়েছেন, জনগণ যারা রয়েছেন, ওনার জন্য একটা সুখবর, ভালো খবর। সঙ্গে আমরা দেখতে পেয়েছি, শুনতে পেরেছি যে আমাদের প্রত্যেকটি যেটা সাব সেন্টার রয়েছে, হেলথ সাব সেন্টার যেটা রয়েছে, প্রত্যেকটা হেলথ সাব সেন্টারে একজন করে MBBS ডক্টর দেবেন। সেটা কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। গ্রামাঞ্চলে জনগণ যারা এতদিন ধরে কষ্ট পাচ্ছিলেন, ওনাদের জন্য একটা বরদান হয়েছে। ওনারা 2 হাত ধরে আশীর্বাদ দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে যে এত বড় একটা পদক্ষেপ নেওয়ার জন্য। বরাক উপত্যকা কিন্তু অনেক কিছু পেয়েছে, গ্রিনফিল্ড এয়ারপোর্ট থেকে শুরু করে এক্সপ্রেস হাইওয়ে থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রকল্প পেয়েছে বরাক উপত্যকা। হ্যাঁ, সেটা তো সব খুব ভালোই খবর, সেটা আপনারা জানেন। বরাক উপত্যকা যে গ্রিনফিল্ড এয়ারপোর্ট আছে, সেটা বরাক উপত্যকা আমার সমষ্টিতেই। সেই জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। গ্রিনফিল্ড এয়ারপোর্ট হচ্ছে, আর সেখানে ইতিমধ্যে মিনি সেক্রেটারিয়েট হয়েই গেছে। আর সেটার জন্য অনেক কর্মসংস্থাপন বাড়বে। যারা মানে ইয়ুথ যারা আছেন, ওনাদের চাকরির জন্য একটা সুবিধা হবে। সেটা একটা ভালো হবে, ইকোনমিক্যাল ডেভেলপ হবে। আর হাইওয়ে যেটা আপনি বলেছেন, যেটা এক্সপ্রেস হাইওয়ে যেটা নির্মাণ করার জন্য ইতিমধ্যে শিলান্যাস হয়েছে, সেটার জন্য বরাকবিলি অনেক উন্নত হবে। বরাকবিলি হাইলাকান্দিতে একটা নতুন করে মেডিকেল কলেজ দেওয়া হচ্ছে, শ্রীভূমিতে একটা এইমসের একটা করা হয়েছে, শিলচরে একটা মেডিকেল কলেজ রয়েছে, ক্যান্সার হসপিটাল রয়েছে। তো এইভাবে অনেক ডেভেলপ বড়খলাতে এই বরাকবিলিতে হচ্ছে, আর আগামী দিনে আরো হবে বলে আশা রাখছি। কংগ্রেস কিন্তু সেই বাজেট নিয়েও তারা অনেক সমালোচনা করছে, বলছে সেটা সম্পূর্ণ ভুয়া বা সেটা হবে না কার্যকরী বলে। দেখুন কংগ্রেসের কাজ সেটা বলার, সেটা বলে। বিরোধীরা কি করবে? কোনো কাজ নেই, বিরোধিতা করবেই। যেগুলা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আসামের জনগণ দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটা বাজেট হয়েছে, এটা জনকল্যাণমুখী একটা বাজেট। আর সেই বাজেটকে যদি ওনারা বিরোধিতা করেন, সেটা কাজ, সেটা সবাই জানে যে কংগ্রেস বিরোধিতা করে, সেটা বিরোধিতা করবেই। ধন্যবাদ জানাচ্ছি। উনি ছিলেন বরখলার বিধায়ক কিশোরনাথ, এবং কিশোরনাথ এই মুহূর্তে জানালেন যে উনার বিধানসভা কেন্দ্রে বেশ কয়েকটি প্রকল্প, অর্থাৎ গ্রিনফিল্ড এয়ারপোর্ট, অর্থাৎ বরাকের স্বপ্ন যে এয়ারপোর্ট নিয়েছিল, সেই স্বপ্নের এয়ারপোর্ট, গ্রিনফিল্ড এয়ারপোর্ট উনার বিধানসভা কেন্দ্রে হবে। এবং আমি দেখাচ্ছি সেই ছবি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একমাত্র বিধায়ক শেরমান আলী আহমেদ থেকে শুরু করে এক এক করে বিধায়করা আসছেন, এবং ভিতরে কিন্তু শুরু হয়ে গেছে আজকের বিধানসভার যে প্রথম কার্যসূচি, অর্থাৎ 0 আওয়ার্স এই মুহূর্তে চলছে। তারপর হবে বাজেট নিয়ে আলোচনা। এবং বিশেষ করে কিশোরনাথ অর্থাৎ বরখলার বিধায়ক যেমনটা বলেছেন, এই বাজেট বরাক উপত্যকা অনেক কিছু পেয়েছে। অর্থাৎ শিলচর শিলগুড়ি যে এক্সপ্রেসওয়ে বা গুয়াহাটি শিলচর যে গ্রিন করিডোর, অর্থাৎ সেই সড়ক পথের ব্যবস্থা। অর্থাৎ এখন যদি কোনো ব্যক্তি শিলচর, গুয়াহাটি থেকে শিলচর যেতে হয়, তাহলে 8 থেকে 9 ঘন্টা বাই রোড হয়ে যেতে লাগতো। কিন্তু যখন এই সড়কটা হবে, তখন 4 থেকে 5 ঘন্টায় সে সরাসরি শিলচরে পৌঁছতে পারবে। সেই ক্ষেত্রে তারপর শিলচর শহরে কিন্তু অত্যাধুনিক যে প্রযুক্তির যে সড়ক থেকে শুরু করে যে ফ্লাইওভার নির্মাণ করা হবে, সেটাও কিন্তু এই বাজেটে উল্লেখ রয়েছে। সেই ক্ষেত্রে বলা যায় যে আজকের অধিবেশন এই মুহূর্তে 0 আওয়ার চলছে। এই মুহূর্তে দেখাচ্ছি আমি AIUDF এর বিধায়ক অর্থাৎ মুজিবুর রহমান এসে উপস্থিত হয়েছেন। যদি গুৱাহাটীততো আৰু বানপানী চাবৰ কাৰণে যদি কোনোবা আহ্বান কৰে, গুৱাহাটীলৈ আহ্বান কৰিব লাগিব। মানে আপোনাৰ এজাক বৰষুণ দিলে গুৱাহাটী ডুবি যায়। গুৱাহাটী আগত আছে ৰূপনগৰ,
এতিয়া গোটেই গুৱাহাটী এণ্টায়াৰ গুৱাহাটী হৈ গৈছে এইটো আপোনালোকে অলপ ৰিচাৰ্চ কৰি লওক, আপোনালোকে অলপ চাই লওক কোনে কি কৰিছে। গতিকে কোনোবা এনে এজন মানুহক মানে দায়ী দি লাভ নাইতো, ৰিচাৰ্চ টিমে ক'ব লাগিব যে এণ্টায়াৰ আপোনাৰ গোটেই চিটিতে বানপানী হৈ আছে। তাতে ডিব্ৰুগড় বানপানী হেৰি ইউএছটিম আছে নেকি, শিলচৰত ইউএছটিম আছে নেকি, মুম্বাইত ইউএছটিম আছে নেকি? এইবিলাক কথা নাপায়। কি বানপানী সমস্যা সমাধানৰ কাৰণে গোটেই 100% ব্যৰ্থ। দেখুন সমাজশ্রী উনি ছিলেন ইউডিএফ এর বিধায়ক মুজিবুর রহমান। অর্থাৎ আজকের সব থেকে বড় বিষয় হলো যে গুয়াহাটির কৃত্রিম বন্যা, অর্থাৎ কৃত্রিম বন্যা এই মুহূর্তে অবধি কিন্তু বিভিন্ন এলাকা এই মুহূর্তে কৃত্রিম বন্যার প্রাদুর্ভাব বা কৃত্রিম বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে জোড়াবাট এলাকা, অর্থাৎ জোড়াবাট এলাকা বা গুয়াহাটির এই যে 6 মাইল জোড়াবাট এই এলাকাগুলোতে কিন্তু কৃত্রিম বন্যা দেখা দিয়েছে এবং এই মুহূর্তে অবধি কিন্তু দুপাশে আবদ্ধ রয়েছে। অর্থাৎ মেঘালয়ের সাথে গুয়াহাটির যে যোগাযোগ সেই যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল গতকাল রাত অবধি। গতকাল গভীর রাত অবধি সেই এলাকায় প্রচুর জল জমে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং সেই বিষয় নিয়ে কিন্তু আজ সংবিধান সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে জিরো আওয়ার চলছে। মন্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে অর্থাৎ জলসিঞ্চন বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে পীযূষ হাজারিকা বিধায়কদের প্রশ্নের উত্তরের জবাব দিচ্ছেন এবং এই মুহূর্তে চলছে বিধানসভার জিরো আওয়ার্স। তারপর বাজেট বিতর্ক হবে এবং বাজেট বিতর্কে কি কি বিষয়ে উত্থাপন করেন বিরোধীরা, কংগ্রেস কি বাজেট নিয়ে কি বিষয়ে উত্থাপন করে সেটার দিকে নজর রয়েছে। মুখ্যমন্ত্রীও রয়েছেন এই মুহূর্তে, মন্ত্রীরাও রয়েছেন এবং দেখা যাবে পরবর্তীতে বাজেট বিতর্কের সময় বিরোধীরা কি বিষয়ে উত্থাপন করে। সমাশ্রী এখনই মর্তুজা তুমি নজর রাখো, আবারও পরবর্তী আপডেটের জন্য তোমার কাছে আসবো। আপাতত তোমাকে ধন্যবাদ। নতুন